ধর্মীয় আচার ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রাম সহ সারা দেশে জশ্নে জুলুসে যোগ দিয়েছেন লাখো মুসল্লি। আজকে ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তশরিফ এনেছেন। এই জশ্নে জুলুস শুধু একটা শোডাউন না, এই শোডাউনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া মুসলমানরা সন্ত্রাসী না। আধিপত্য বিস্তার ঘিরে একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক শরীয়তপুরের জাজিরায়। সংঘাতপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি পরিস্থিতি বদলাতে পারেনি। গ্যাস সংকটে সিলেটে শিল্প কারখানায় উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০%। সরবরাহ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের, সর্বস্ব চেষ্টার আশ্বাস শিল্পমন্ত্রীর। এবং মামলার জটিলতা, আধুনিক মর্গ নির্মাণ প্রকল্প থমকে আছে পাবনায়। মরদেহ সুরত হাল নিয়ে চরম ভোগান্তি, দ্রুত ভবন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি পালন করছেন মুসল্লিরা। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। সেই খবর জানাতে চট্টগ্রামের বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে হোসেন জিয়াদ, নাটোর থেকে মাহবুব হোসেন এবং পাবনা থেকে মাসুদ রানা। আমরা শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? সানি, মূলত সকাল থেকেই আনুষ্ঠানিকতা চলছে। লাখ লাখ মানুষের সমাগম এই জশ্নে জুলুসকে ঘিরে, কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ এই জশ্নে জুলুস। সকাল 10টার দিকে সেই জুলুসটি নগরীর যে বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা সেখান থেকে শুরু হয়। মূলত বলা যায় এই জশ্নে জুলুসকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম একটি উৎসবের নগরীতে পরিণত হয়। লাখ লাখ মানুষের সমাগম, অনেকটা বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের সহ এই আশেপাশের যেই কয়েকটি জায়গা রয়েছে সেই জায়গাগুলো। এবং দেখা যায় যে দু একদিন আগ থেকেই দেশের নানা প্রান্ত এবং গতকাল থেকেই চট্টগ্রামের আশেপাশের যে জেলা সেখানকার মানুষ গাড়িতে করে, ছোট ছোট যানবাহনে করে এই মুরাদপুর এসে অবস্থান নেন। আজকে সকাল থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি প্রধান সড়ক নগরীর, এই নগরীর যে প্রধান সড়ক সেটি আসলে এখন লোকারণ্য, জনতার ঢল বলা চলে। পুরো বহদ্দার হাট থেকে শুরু করে একেবারে ১৬ শহর, ২ নম্বর গেট, জিসি, টাইগার পাস, লালখান বাজার, পুরো এলাকায় নানান বয়সী মানুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সী মানুষ আসলে এই সড়কে নেমে এসেছেন। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ পথ তারা পাড়ি দিচ্ছেন। এবং এটি মূলত এইবার ৫৫তম বারের মতো আয়োজন করা হচ্ছে। আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্ট বলছেন যে তারা ১৯৭৪ সাল থেকে ধারাবাহিকতায় এই জশ্নে জুলুসের আয়োজন করছেন এবং এইবার পাকিস্তান থেকে আসা আল্লামা সাবের শাহ তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। মানুষ ছোট ছোট যানবাহনে করে, ছোট ছোট ট্রাকে, পিকআপে করে এই জশ্নে জুলুসে অংশ নিয়েছে। হেঁটে মূলত বন্ধুবান্ধব, স্বজন, পরিবারের সবাই এই দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে যাচ্ছেন। এটি নগরের এক পাশের সড়কের চিত্র। আমরা যদি একটু দেখাই যে নগরের অপর পাশের যে সড়ক সেটিও চিত্র একটু দেখাতে চাই, তাহলে বোঝা যাবে যে কত বিশাল সেই আয়োজন। এবং এটি প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার এলাকা জুড়ে এই মানুষের ঢল। এবং এখানে যারা আয়োজক তারা বলছিলেন যে প্রায় ৫০ লাখের মতো মানুষের সমাগম তারা, এবং এটি পৃথিবীর বৃহত্তম জশ্নে জুলুস। মূলত এটি শুধু নিছক কোনো পদযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়, তারা যেটি বলছেন যে এর মাধ্যমে ইসলামের যে শান্তির বার্তা, যে সম্প্রীতির বার্তা, এই যে দীর্ঘ পথ, আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব সবাই নির্বিশেষে এই দীর্ঘ পথ হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন, এটি ইসলামের যে সম্প্রীতি, শান্তির বার্তা সেটি প্রমাণ করে। কারণ বিশ্বজুড়ে মুসলমানদেরকে একটি উগ্রবাদী দল হিসাবে প্রমাণের চেষ্টা চলছে, কোথাও জঙ্গিবাদ চলছে। সেই বিষয়গুলোর বিপরীতে এই শান্তিপূর্ণ পদযাত্রা মাধ্যমে তারা ইসলামের যে শান্তি, নবী যে শান্তির কথা বলেছেন, যে মানবতার কথা বলেছেন, বিশ্বের মুক্তির কথা বলেছেন, বিশ্বজুড়ে যে হানাহানি যুদ্ধ সেটি বন্ধ হয়ে ইসলামের শান্তি
মুক্তির যে বার্তা সেটি ছড়িয়ে পড়বে। আমরা দেখছি এই জুলুসকে কেন্দ্র করে পুরো নগরীর আশেপাশের যে এলাকাগুলো, যে সড়ক বিভাজন সড়কগুলো, সেগুলো সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। এখানে পতাকা নিয়ে, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে আসলে এখানে সাধারণ মানুষ হাজির হয়েছে এবং রাস্তার পাশে আমরা দেখছি পুরো এলাকা জুড়ে মানুষ কেউ শরবত, কেউ খেজুর, কেউ চকলেট সহ বিভিন্ন জিনিস তারা বিতরণ করে যাচ্ছেন। তো এটি মূলত এই দীর্ঘ পথ পরিক্রমা শেষ করে সুন্নিয়া মাদ্রাসায় এসে শেষ হবে। সেখানে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মূলত বিশ্ব শান্তির মঙ্গল কামনা করা হবে। তো এটি ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা একটু নাটোরের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের পুলিশ লাইন এলাকায়। এখানে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু যশনের জুলুস এবং ঈদে মিলাদুন্নবী সেটি কিন্তু পালন করেন এখানে আহলে সুন্নাত ওয়াল নামে একটি সংগঠন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই সংগঠনের সদস্যরা রয়েছেন এখানে, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানে একটি মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলের মাধ্যমে কিন্তু আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরে কিন্তু একটি যশনের জুলুস অর্থাৎ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু এখানে বের করা হবে এবং শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে এসে আবার এখানে শেষ হবে। তো ইতিমধ্যে এই সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন নাটোর জেলা পরিষদের প্রশাসক আব্দুর রহিম নেওয়াজ সহ যারা রয়েছেন তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এই সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আজকে কিন্তু সারাদিনই ঈদে মিলাদুন্নবীর যে বিভিন্ন সরকারি বেসরকারিভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, দোয়া মাহফিল রয়েছে, মিলাদ মাহফিল রয়েছে এবং এই দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে কিন্তু আজকে সারাদিনই এই ঈদে মিলাদুন্নবীর যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবেন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাটোর জেলা শাখার আয়োজনে কিন্তু তারা এই একটি বর্ণাঢ্য যে শোভাযাত্রা রয়েছে সেটি তারা বের করবেন এবং এই সংগঠনটি প্রতি বছরই কিন্তু তারা এই যে ঈদে মিলাদুন্নবীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা পালন করে থাকেন এবং আর কিছুক্ষণ পরে এখান থেকে একটি যশনের জুলুসের যে র্যালি রয়েছে সেটি বের করা হবে। তো এই মুহূর্তে এখানে মিলাদ মাহফিলের পরে এই র্যালিটা বের হবে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে মাসুদ রানা, তিনি সেখানকার খবর জানাবেন। মাসুদ। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়েছি আপনার খাজা মোড় এলাকায়। আসলে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সকাল থেকে কিন্তু নবী রাসূলের সেই তাৎপর্য আলোচনা হচ্ছে, সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে, তারই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে যানবাহন নিয়ে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে ধর্মীয় তাৎপর্যের মধ্য দিয়ে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই দিনে মুসলমানরা নবীর জীবনী, শিক্ষা, আদর্শ ও দিক নির্দেশনা স্মরণ করে থাকছেন। সেই সাথে আমরা দেখছি যে বিভিন্ন দেশেও এই দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং কোরআন খতম অনুষ্ঠিত হচ্ছে, যা ইসলাম ধর্মের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন হয়ে থাকে। এছাড়াও মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আজ 12ই রবিউল আওয়াল তারিখে পালিত হয় দিনটি, যা পাবনা জেলার এই র্যালিটি আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। সেই সাথে জনগণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাকে কেন্দ্র করেই কিন্তু এই দিবসটি পালন হয়ে থাকে। আমরা দেখেছি যে খাজানগরে ইতিমধ্যেই র্যালিটি শুরু হয়েছে এবং র্যালি শেষে এই খাজানগরেই কিন্তু বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা, কোরআন খতম এবং নবীজির জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা এবং তাৎপর্য অনুষ্ঠিত হবে। এই ছিল পাবনা থেকে সর্বশেষ।
পবিত্র ঈদ ও মিলাদুন্নবী ঘিরে দেশব্যাপী চলছে নানা আয়োজন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বারবার আলোচনায় নাম আসছে শরীয়তপুরের জাজিরার। ককটেল তৈরি, মজুত ও ব্যবহার পরিণত হয়েছে নিত্যদিনের ঘটনা। সর্বশেষ দুপক্ষের সংঘর্ষে ককটেলের বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, আহতদের কয়েকজন এখনও চিকিৎসাধীন। এর আগে ককটেল তৈরি ও মজুতের সময় বিস্ফোরণের ঘটেছে হতাহতের ঘটনা। এতে আতঙ্ক দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের জাজিরায় কখনো সংঘর্ষে আবার কখনো ককটেল তৈরি ও মজুদের সময় ঘটছে বিস্ফোরণ। সর্বশেষ গত 10 আগস্ট মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মান্নান সর্দার নামে 70 বছরের এক ব্যক্তি নিহত হন, আহত হন অন্তত 10 জন। বিস্ফোরণে রিপন মোল্লা নামে এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্ক সৃষ্টি, দুই বাড়ির পিছনে পড়ছে, ওরকম করে আমরা আতঙ্কই থাকতেছি এখানে পড়ে। বিলাসপুরের চেরাগালি ব্যাপারী কান্দির নবীন হোসেন ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন। সন্তান হারানোর শোক আজও কাটেনি পরিবারের। আমি চাই যে আমার সন্তান হারাইছে, এমন জানি কারো সন্তান না হারায়, কারো মার বুক খালি না হয়, আমার রক্তের উপরে জানি সব ঠান্ডা হয়ে যায়। আপনারা ঠান্ডা করে দেন। কোথাও কোথাও গোপনে ককটেল তৈরি ও মজুত করার অভিযোগ রয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। খেতে খোলা আমরা যাই, হঠাৎ করে বম ফুটে। আর নিজেদের যে ক্ষমতা সেটা ধরে রাখার জন্য সবসময় মজুত রাখে, স্টক রাখে, যাতে যে কোনো মুহূর্তে লাগতে পারে। ওইগুলাই মাঝে মধ্যে বিস্ফোরণ হয়। একাধিক ঘটনায় মামলা হলেও পরিস্থিতির উন্নতি নেই বলে দাবি স্থানীয়দের। খালি কইছি কি মামলা নিব, অহন নইব না তহ নইব, আজ হইব না কাই লিব। পুলিশ বলছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংঘাতপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা বোমা ব্যবহারকারী এবং যারা মূল যোগানদাতা তাদেরকে যেহেতু আমরা আইনের আওতায় অলরেডি এনেছি, আশা করি যে এই সমস্যাটা অচিরে আপনারা দেখতে পারবেন এখানে, এবং বিলাসপুর শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আগে থেকে অনেক বেশি নিরাপদ অঞ্চল বলে আপনারা বুঝতে পারবেন। পুলিশের তথ্য অনুযায়ী সম্প্রতি শুধু বিলাসপুরেই অন্তত 8টি স্থানে মজুতকৃত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষে ককটেল ব্যবহারের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনযাপনেই বিলাসপুরের মানুষের মূল প্রত্যাশা। ককটেল আতঙ্কের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় বিলাসপুরবাসী। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। লোডশেডিংয়ের পর এবার গ্যাস সংকটে ভুগছে সিলেটের শিল্প কলকারখানা। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। উদ্যোক্তারা বলছেন গ্যাস সংকটে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। ব্যবসায়ী নেতাদের দাবি শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে এলএনজি সংকটের কারণে দ্রুত গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব না হলেও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সন্দীপন শুভর প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী আয় সমৃদ্ধ সিলেটে সাম্প্রতিক সময়ে বাড়ছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা। সিলেটের 2টি ভিত্তিক শিল্পনগরীতে বর্তমানে 28টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে গ্যাস নির্ভর এসব কারখানা এখন ভুগছে গ্যাস সংকটে। প্রয়োজন অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় কমেছে উৎপাদন সক্ষমতা। উদ্যোক্তাদের দাবি চলতি মাসেই কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কমেছে 30 থেকে 40%। গ্যাসও লাগাইলাম, কারেন্টও লাগাইলাম, তাহলে আমাদের অবস্থা আগে শুধু ঘন্টা গ্যাস ব্যবহার করতাম, কিন্তু ফট করিয়ে রানিং অবস্থা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মালের সমস্যা দেখা দেয়। যে লেয়ার আছে উপরে পুড়ে যায়, নিচে ভালো থাকে, মিডিলে ভালো থাকে, এইরকম মানে উল্টাপাল্টা হয়ে যায় শাখাগুলা, তখন দেখা যায় অনেক প্রোডাক্ট আপনার নষ্ট হয়ে যায়। শিল্প উদ্যোক্তারা বলছেন কোনো কারখানায় গ্যাসের চাপ 5 থেকে 2 PSI এ নেমেছে। এতে উৎপাদন কমার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে গ্যাস সাশ্রয়ের জন্য লোড কমানোর নোটিশ দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের ভাষায় সংকটের মধ্যে এটি যেন মরার ওপর খাড়ার ঘা। যার যে লোড আছে এই লোডের আমরা 50%-এর উপরে যেন না চালাই। তো যদি আমি 50%-এর উপরে না চালাই
তাহলে আমার যে স্টাফ রয়েছে, আমার যে এস্টাবলিশমেন্ট রয়েছে, এইটা 50% প্রোডাকশন করলে আমার তো ব্রেক ইভিনে আসবে না। আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের কাছে এই যে এই মানুষগুলোর কর্মসংস্থান, দেশের অর্থনীতি সচল রাখার জন্য গ্যাসের সরবরাহ, নিরবিচ্ছিন্ন সরবরাহ যেন অব্যাহত রাখে। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাতে 5 PSI প্রেশার স্বাভাবিকভাবে থাকা দরকার। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রেশারটা কখনো কখনো 3, কখনো 2 বা তারও নিচে নেমে যায়। তো যে প্রেশারের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে সরবরাহ আছে, প্রেশার ফল করে যায়। এদিকে শিল্পমন্ত্রী বলছেন, আগামী 2 বছরের আগে গ্যাস ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধান না হলেও সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্যাসের অভাবে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। তো তারপরেও সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। চলমান সংকট মোকাবেলায় শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি উদ্যোক্তাদের। তাদের আশঙ্কা, দ্রুত সংকটের সমাধান না হলে কমবে উৎপাদন, বাড়বে খরচ, যার প্রভাব পড়তে পারে ভোক্তা পর্যায়েও। সন্দীপন শুভ, এখন সিলেট। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। দিনে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিংয়ের প্রভাবে কমেছে উৎপাদন, কর্মঘণ্টা কমেছে তাঁত শ্রমিকদের। এতে বিপাকে পড়েছেন তাঁত মালিক ও শ্রমিকরা। সিরাজগঞ্জের পাইকোষার তাঁত কারখানা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান। রিফাত, ঘন ঘন লোডশেডিং নিয়ে তাঁত মালিক ও শ্রমিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সানি, যেটি বলছিলেন যে সিরাজগঞ্জ আসলে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং সিরাজগঞ্জ জেলায় প্রায় 5 লক্ষাধিক তাঁত রয়েছে এবং এসব তাঁত থেকে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন রকমের শাড়ি, লুঙ্গি এবং গামছা উৎপাদন হয়। আমি এই যে জায়গাটিতে রয়েছি এটি মূলত পাইকোষা গ্রাম, এটি গামছার জন্য বিখ্যাত এবং এই পুরো এলাকাটায় কিন্তু আসলে গামছা উৎপাদন হয়, পাশাপাশি কিছু কিছু জায়গায় লুঙ্গি উৎপাদন হয়। তবে গত কয়েকদিন যাবৎ আসলে লোডশেডিংয়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এই কারখানাগুলোতে পড়েছে এবং কারখানাতে আসলে 4 ভাগের 1 ভাগ কিন্তু উৎপাদন কমে এসেছে বলে আমাদেরকে এখানকার যারা তাঁত কারখানার মালিকরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে দিনে 3 থেকে 4 বার, কোনো সময় 4-5 বারও কিন্তু আসলে লোডশেডিংয়ে পড়তে হয় এবং এই যে আসলে 4 ঘন্টা 5 ঘন্টা লোডশেডিংয়ে পড়তে হচ্ছে, এতে করে তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে যেহেতু উৎপাদনের উপর তাদের আয় করতে হয়, সে কারণে আসলে তাদের কর্মঘণ্টা যেহেতু কমেছে, তাদের উৎপাদনের উপরও কিন্তু একটা প্রভাব পড়েছে বলে আমাদেরকে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। সব মিলে বলা চলে যে আসলে সিরাজগঞ্জের আসলে যে 3টি উপজেলা, বিশেষ করে বেলকুচি, শাহজাদপুর এবং সদর, এই যে তাঁত শিল্পগুলো রয়েছে, এই প্রত্যেকটি এলাকাতেই কিন্তু এই লোডশেডিংয়ের প্রভাবটা কিন্তু পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আসলে উৎপাদন সচল রাখতে চাচ্ছেন তাদেরকে জ্বালানি তেল দিয়ে জেনারেটর চালিয়ে কিন্তু তাদেরকে এই উৎপাদনগুলো সচল রাখতে হচ্ছে। এতে করে কিন্তু তাদের এই জ্বালানি তেলের একে তো দাম বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে জায়গায় আসলে 40 টাকা তাদেরকে এই জ্বালানি খরচ করতে হতো, সেই ক্ষেত্রে তাদেরকে 100 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে প্রতি ঘন্টায় জ্বালানি খরচ তাদেরকে বৃদ্ধি পেয়েছে প্রতিটি কাপড়ের উপর। সেক্ষেত্রে আসলে বলা চলে যে সব মিলিয়ে যারা তাঁতিরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং তাদের আসলে সব দিক থেকেই, যেহেতু রং সুতার দাম বৃদ্ধি, তার মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে সব দিক থেকে তারা বিপাকে পড়েছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই গামছাকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে তাঁতিরা কিন্তু এই জিআই পণ্যের যে স্বীকৃতি স্বরূপ আসলে কোনো প্রকার সুবিধাও কিন্তু তারা আসলে পাচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে তাঁত শিল্পের অনেকটাই এখন দুরবস্থা চলছে এই লোডশেডিংয়ের কারণে। তো সানি, সিরাজগঞ্জের এই তাঁত কারখানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। এদিকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সবাইকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার নিশ্চিতের দাবি আত্মীয় স্বজন ও পুরো
রংপুরবাসীর। সারা দেশ নাড়িয়ে দেয়া এই হত্যাকাণ্ড অনেক প্রশ্ন জন্ম দিলেও পুলিশ বলছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন যে আজকে রংপুরে কোনো কর্মসূচি আছে কিনা, আসামিদের ডোপ টেস্টের কি খবর আছে আপনার কাছে? সানি, রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী যে সপরিবারে নিহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তো সেটির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে ইতোমধ্যেই একটি মানববন্ধন শুরু হয়েছে এবং এই মানববন্ধনটি করছে সুশাসনের জন্য নাগরিক সুজন নামে যে সংগঠনটি আছে সেটির রংপুর জেলা ও মহানগর কমিটি। এবং ইতোমধ্যেই যে কমিটির যারা সদস্যবৃন্দ আছেন এবং তারা উপস্থিত হয়েছেন এবং এই মানববন্ধনটি শুরু হয়েছে। এই যে গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, সেই হত্যার সাথে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে গেছে। পুলিশের বিভিন্ন সময় দেওয়া বক্তব্যের সাথে প্রকৃত যে অবস্থা সেটি অনেকগুলোই মিলছে না, এরকমটি দাবি করছেন এখানকার যারা সচেতন নাগরিক আছেন তারা। এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেশ কিছু প্রশ্ন আসছে। তদন্তকারী কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা আসামির স্বার্থ থেকে শুরু করে বিদ্যুৎ বিচ্ছিন্ন খোলা জায়গায় ইয়াবা সেবন করা যায় কিনা, এই ধরনের প্রশ্নগুলো আছে। এমনকি ধর্ষণের কিছু কথা উঠে এসেছে যেটি পুলিশ অস্বীকার করছে। এখন পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট এগুলো কিছুই প্রকাশ করা হয়নি এবং পুলিশ বলছে তদন্তের স্বার্থেই এই জিনিসগুলো করা হচ্ছে না। তবে এই যে প্রশ্নগুলোর জন্ম হয়েছে, পুলিশ বলছে তারা সবগুলোই খুব গুরুত্বের সাথে নিচ্ছে। প্রকৃত ঘটনা এবং প্রকৃত দোষীদের যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেই জন্য তারা সচেষ্ট আছে। পুলিশ যে দুজন আসামিকে গ্রেফতার করেছে এখন তাদের জবানবন্দি নেওয়া হয়েছে ইতোমধ্যে এবং গতকাল সেই দুই আসামির একজন বন্ধুও আদালতে জবানবন্দি দিয়েছে এবং পুলিশের ভাষ্যমতে আসামি এবং তাদের বন্ধুর জবানবন্দি এর মধ্যে মিল পাওয়া গেছে। তবে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর এখনও সঠিক উত্তর বা সঠিক ব্যাখ্যা পুলিশ গণমাধ্যমের কাছে জানায়নি। কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে যে সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে বলছেন যে তদন্তের স্বার্থে কিছু জিনিস প্রকাশ করা হচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুশাসনের জন্য নাগরিক এদের সাথে আরও যুক্ত হয়েছে ফোর্ব জেলা ফোরাম ইউথ এন্ডিং হাঙ্গার রংপুর। তারা সবাই আসলে দাবি করছে সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের যে শাস্তি সেটি যেন দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়। সেটি আপনি নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হত্যাকাণ্ডের শিকার হন জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের আরও 3 সদস্য, তার স্ত্রী, তার কন্যা এবং তার ছেলে, এই 4 জন শিকার হয় এবং শনিবার পুলিশ তাদের মরদেহগুলো উদ্ধার করে। তারপর থেকেই আসলে বিভিন্ন প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে একাধিকবার ব্রিফিং করা হয়েছে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো সবার দাবি যে দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে প্রকৃত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সানি, এই ছিল রংপুর থেকে আমার কাছে 4 খুনের সবশেষ অবস্থা। চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে আজকে হাসপাতালের পরিস্থিতি কি? 250 শয্যার যে হাসপাতাল রয়েছে সেখানে রোগীদের কিন্তু দ্বিগুণ চাপ রয়েছে। আজকের এই দিনে কিন্তু প্রায় 538 জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে 205 জনই কিন্তু শিশু। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটা বলছেন যে একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেরকমটা বাড়ছে, অপরদিকে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে রোগীদের যে চাপ তা কিন্তু আসলে কোনো মতেই কমছে না এবং এতে করে চিকিৎসক এবং নার্সদের কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাওয়া লাগছে। আজকে হামে আক্রান্ত 43 জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং
বাকি যারা শিশু রয়েছে তারা কিন্তু আসলে ঠান্ডাজনিত সর্দি কাশি নিউমোনিয়া সহ নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। তিনি যেটা বলছেন শুধু চাঁদপুর জেলায় নয়, চাঁদপুরের আশপাশের বিশেষ করে শরীয়তপুর এবং লক্ষ্মীপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু এই হাসপাতালে এসে থাকেন, যার কারণে কিন্তু মাত্রাতিরিক্ত রোগীর কারণে তাদের প্রায়শই আসলে চিকিৎসা সেবা দিতে কিন্তু ব্যাক পেতে হচ্ছে এবং একই সাথে জনবল সংকটের বিষয়টা কিন্তু এই হাসপাতালে তীব্রভাবেই রয়েছে। তো তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে যাতে রোগীদের সেবাদান করা যায়। এবং একই সাথে আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি যেটা বলছেন যে চাঁদপুরে প্রায় 1,40,000 শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তারা প্রায় 90% হামের টিকা কিন্তু কার্যকর করেছেন। এখনও যারা হামের টিকা নেয়নি সেই সমস্ত শিশুদের হামের টিকা দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানাচ্ছেন শিশুদের অভিভাবকদের, যাতে করে যে সমস্ত শিশু এখনও হামের টিকা নেয়নি তারা যেন হামের টিকা দেওয়ার জন্য পার্শ্ববর্তী হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য। এবং একই সাথে চিকিৎসকরা বলছেন যেহেতু এখন দিনে গরম কিংবা পরিবেশের কারণে ঠান্ডা এবং গরম বিরাজমান করছেন, সেই ক্ষেত্রে শিশুদের যাতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়, বাড়তি যত্ন সহকারে যাতে শিশুদেরকে রাখা হয়, অতিরিক্ত ঘাম কিংবা গরম থেকে শিশুদেরকে দূরে রাখারও পরামর্শ দিচ্ছেন। এবং কোনো শিশুর গায়ে যদি হামে আক্রান্ত লক্ষণ দেখা দেয় তাহলে তাদেরকে আইসোলেশন করে তাদেরকে যাতে নিরাপদে রাখা হয় এবং পার্শ্ববর্তী হাসপাতালেও যাতে পরিস্থিতি খারাপ হলে যাতে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টাই পরামর্শ দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। পাবনায় মামলার মারপ্যাঁচে পড়ে বন্ধ রয়েছে আধুনিক মর্গ নির্মাণ প্রকল্পের কাজ। অস্বাভাবিক মৃত্যুর পর আধুনিক হিমঘরের অভাবে পাবনায় ন্যূনতম সম্মানটুকু মিলছে না সুরতহালে আসা মৃতদেহের। নির্মাণাধীন ভবন ঘিরে গড়ে উঠেছে মাদক সেবীদের আখড়া। মামলার জটিলতা কাটিয়ে প্রকল্পটি দ্রুত আলোর মুখ দেখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাবনা থেকে আরও জানাচ্ছেন সোহাগ মল্লিক। 2022 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতালে শুরু হয় আধুনিক মর্গ তৈরির কাজ। 80% শেষ হলেও মামলার মারপ্যাচে প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। দীর্ঘসূত্রিতায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও আমলাতান্ত্রিক জটিলতায় আর এগুচ্ছে না কাজ। এতে অস্বাভাবিক মৃত্যুতে নিহতের মরদেহ নিয়ে অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন স্বজনরা। সাধারণ মানুষ একজন মানুষ মারা গেলে যে সম্মান ন্যূনতম সম্মানটুকু পাবে, মারা যাওয়ার পরেও তারা সম্মানটুকু পায় না। একটা লাশ ভিতরে রাখে আর 2-3টা লাশ রোডেই থাকে। এজন্য আমরা চাচ্ছি যে এই লাশ কাটা ঘরটা একটু উন্নতি হোক, আরও বড় হোক। গত মে মাসে হত্যা, অপমৃত্যু সহ পৃথক ঘটনায় একই দিনে 6টি মরদেহ আসে হাসপাতাল ও থানা চত্বরে। সদর থানা পুলিশের একটি ছোট লাশঘর রয়েছে, তবে সেটিতে ধারণ ক্ষমতা না থাকায় মরদেহ মেঝেতে রাখতে হয়। দীর্ঘ অপেক্ষা আর তীব্র গরমে মরদেহগুলো পচনের উপক্রম হয়। আমাদের যেভাবে একটা ব্যবস্থা কিনে করে দিতে, কিন্তু এই পরিস্থিতির ব্যবস্থা পোস্টমর্টম করা যায় না। আমরা চাই যে 3 কোটি টাকা যে ভবনটা আছে সেটা যেন কমপ্লিট করে দেয়, আমাদের লাশ করাটা ভবনটা একটু সুন্দর হোক, যেন আমরা কাজকর্ম করে একটু শান্তি পাই। এদিকে অসমাপ্ত আধুনিক হিমঘরটি মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রথম পরিকল্পনায় মর্গের জন্য দোতলা আধুনিক ভবন নির্মাণের কথা ছিল। পরে পরিকল্পনা পরিবর্তন করে 3 কক্ষের একতলা ভবনের কাজ শুরু হয়। তবে মর্গ নির্মাণ নিয়ে স্থানীয় কিছু মানুষ ভুতুরে কাহিনী সাজিয়ে আদালতের দ্বারস্থ হয়। তখন থেকে কাজ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চান জেলাবাসী। আশপাশে সবারই সমস্যা, কারণ মাদক তো সাধারণ ভালো মানুষ তো খায় না, মানে যারা অভদ্র টুকায় এগুলাই তো খায়। গণপূর্ত বিভাগ ও সিভিল সার্জন বলছেন, মামলা জটিলতার কারণে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকলেও দ্রুত জটিলতা কাটিয়ে ভবন নির্মাণ সম্পন্ন করা হবে। মহামান্য হাইকোর্ট ডিভিশনে যোগাযোগ করে রিটটা গত 17 জুন 2026 তারিখে খারিজ করি। জাহাঙ্গীর হোসেনি আবার এই রিটের বিপক্ষে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আবেদন করে। বর্তমানে এটা মামলাটার রায় হয়ে গেছে, রায় আমাদের পক্ষে এসেছে, কিন্তু পরবর্তীতে ওনারা আপিল করেছেন। এই আপিল জটিলতার কারণে কাজ হয়তো কিছুটা বিলম্ব হবে, কিন্তু কাজ ইনশাল্লাহ হবে।
একটি আধুনিক হিমঘর না থাকায় মরদেহ নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। কর্তৃপক্ষের দেয়া আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান জেলাবাসী। এখন পাবনা। ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎ পৃষ্ঠে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানান, ওই গ্রামের বৃদ্ধ অমরেন্দ্রনাথ ভৌমিক বুধবার সকালে গোয়ালে গবাদি পশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। জামালপুরে পুরোদমে চলছে রোপা আমন ধান রোপণ। ইতিমধ্যে বাজারে দেখা দিয়েছে সার সংকট। এছাড়া দ্বিগুণ দামে কৃষকদের কিনতে হচ্ছে সার। এ নিয়ে বিস্তারিত জানাতে জামালপুর সদর উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, একদিকে সার সংকট, অন্যদিকে দ্বিগুণ দাম, কৃষকরা কি বলছেন? সানি, জামালপুরে এই চলতি রোপা আমন মৌসুমে ১,১৯,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের কার্যক্রম রোপণ শুরু হয়েছে। ইতিমধ্যে পুরোদমে চলছে মাঠে মাঠে। আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন কৃষকরা পুরোদমে ধান রোপণ করছে। ইতিমধ্যে এই রোপণকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে একটি সার সংকটের ঘটনা জামালপুরে ঘটেছে। অর্থাৎ বলা চলে জামালপুরে ইতিমধ্যে সরকার নির্ধারিত যে সার রয়েছে ইউরিয়া সার ১৩৫০ টাকার বস্তা নির্ধারণ করে সেই সার কিন্তু বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা। আর পটাশ সার বিক্রি হচ্ছে ১,০৫০ টাকা নির্ধারণ করা, সেটি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিওপি সার ১,০৫০ টাকা সেটিও নির্ধারণ করে, সেটিও বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকা মতো। অর্থাৎ দ্বিগুণেরও বেশি সার কিন্তু দিয়েই কিন্তু কৃষক এই রোপা আমন ধান রোপণ করছে মাঠে। আর কিছু চলে সংকটের কথা যদি বলি, তাহলে এই মুহূর্তে ডিলাররা তারা সিন্ডিকেটের আওতায় নিয়ে কিন্তু সার বেশি দামে চড়া দামে বিক্রি করছে। কৃষি বিভাগ বলছে এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। অর্থাৎ তারা তদারকির কথাও বলছে যে আমরা নিয়মিত মাঠ বাজার মনিটরিং করছি, কিন্তু সারের সংকট নেই। কিন্তু এই যে দুইয়ের একটি সমন্বয়হীনতার কিন্তু এখানে চিত্র ফুটে উঠছে। আর চরাঞ্চলের মানুষ কিন্তু এই মুহূর্তে আগাম যে শীতকালীন যে সবজি চাষ সেটির প্রস্তুতি শুরু, সেখানেও কিন্তু তার বেশি দামে সার কিনতে হচ্ছে এই মুহূর্তে। আরেকটি বিষয় বলা চলে যে সারের দাম বেশি, এতে কিন্তু কৃষকরা কিন্তু বিপাকে ধান রোপণ নিয়ে একটি বিষয় বলা চলে যে কৃষকরা সাথে সরাসরি মাঠ লেভেলে কথা বলেছে। তারা বলছে আমরা যখন উৎপাদনে যাচ্ছি তখন কিন্তু সার কীটনাশকের দাম দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। পাশাপাশি তারা যখন পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করতে যাচ্ছে সেই সময় কিন্তু তারা দাম একেবারেই পাচ্ছে না। অর্থাৎ বলা চলে জামালপুরে যদি ধানের বলি, এই যে ধান যে বেশি দামে উৎপাদন করে বিক্রি করতে, তখন ধান কিন্তু বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকা মন। অর্থাৎ উৎপাদনের সাথে যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু তারা কখনোই সমন্বয় করতে পারছে না। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সানি, জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। বড়ই শীত মৌসুমের পরিচিত একটি ফল, তবে এখন আর শুধু মৌসুমের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আধুনিক জাত কৃষি প্রযুক্তির ব্যবহারে বছরের অন্য সময়েও ফলছে সুস্বাদু বড়ই। এ নিয়ে আরও জানাতে যশোরের শার্শা উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে মৌসুম ছিঁড়ে এই বইয়ের ফলন কেমন হচ্ছে, কৃষকরা কি বলছেন? আসলে প্রতিটি গাছের থোকায় থোকায় রয়েছে যে বড়ই, আবার ছোট বড়ই রয়েছে, ফুলও রয়েছে। অর্থাৎ ১২ মাসই এই গাছ থেকে ফুল ফল এবং থাকে বলে জানিয়েছেন যারা এই চাষি রয়েছেন। তারা বলছেন যে ১২ মাসই এই বড়ই সংগ্রহ করা যায় এবং কিছুটা টক জাতীয় হওয়ার কারণে যারা ডায়াবেটিস রোগী আছে এবং অন্যান্য ভিটামিন সির অভাব যাদের রয়েছে তারা কিন্তু এই বড়ইটার খুবই চাহিদা রয়েছে। আমরা যে বাগানগুলোতে এসে দেখছি যে ১২ মাসই যে কুলগুলো রয়েছে, বিশেষ করে বড়ইগুলো রয়েছে, সেটি প্রচুর পরিমাণে ধরেছে এবং ফুল রয়েছে প্রত্যেকটি ক্ষেতের গাছে কিন্তু বড়ই রয়েছে। যারা বলছেন যে প্রতি ১২ মাসই তারা কিন্তু এই বড়ইগুলো তুলে থাকেন এবং এই বড়ইয়ের দামও তারা ভালো পান। বিশেষ করে পাইকারি বাজারে প্রতি কেজি বড়ই কিন্তু ১৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত তারা বিক্রি করে থাকেন। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন ১ বিঘা জমিতে ৫০,০০০ টাকা খরচ হলে সেই জমি থেকে প্রতি ১ বছর অন্তর প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার বেশি কিন্তু তারা বড়ই বিক্রি করতে পারে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।
অর্থনীতি, বাণিজ্য আর সম্ভাবনার শহর হলেও অপরিকল্পিত উন্নয়নের কারণে পিছিয়ে পড়েছে চট্টগ্রাম, এমন দাবি করেছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ভবিষ্যৎ নগরায়ন ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সিপিডিএল এর উদ্যোগেও অনুষ্ঠিত কানেক্টিং দ্য ফিউচার অব চট্টগ্রাম শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এ নগরকে গড়ে তুলতে হলে শুধু অবকাঠামো নয়, সেবা, পর্যটন, চিকিৎসা ও সরকারি দপ্তর সুবিধার সমন্বয় করতে হবে বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের চেম্বারের সভাপতি, শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, নগর পরিকল্পনাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ, পরিকল্পিত নগরায়ন এবং দৃষ্টান্ত স্থাপনকারী ল্যান্ডমার্ক প্রকল্প দিয়ে এই শহরকে বিশ্বের কাছে তুলে ধরলে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। এজন্য অ্যামেজিং চট্টগ্রাম নামে একটি নতুন ভাবনা ও প্রকল্প হাতে নিয়েছে বলে জানায় সিপিডিএল। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় ও প্রচণ্ড ঢেউর তরে এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ বরগুনা 5 জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আরও 4 জেলে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, জানাবেন যে 4 জন জেলে এখনও নিখোঁজ আছেন, তাদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? ছানি, গত পরশুদিন গভীর বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার এফবি বরকত নামের একটি ট্রলার, প্রথমে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই ট্রলারে 14 জন জেলে ছিল, কিন্তু পরবর্তীতে তারা নিশ্চিত করেছেন যে 13 জন জেলে নিয়েই মূলত এই ট্রলারটি ডুবে যায় এবং এটি মূলত কুয়াকাটা থেকে 50 কিলোমিটার গভীরে গিয়ে এই ট্রলারটি ডুবে যায় এবং তার পরের দিন অর্থাৎ গতকালকে দুপুরের দিকে অন্য আশপাশের যেসব ট্রলার মাছ শিকার করেছিলেন তাদের ট্রলারের যারা জেলেরা রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে 8 জনকে বিভিন্ন স্থান থেকে ভাসমান অবস্থায় তাদের জীবিত উদ্ধার করা হলেও কিন্তু গতকালকে থেকেই কিন্তু 5 জন জেলে নিখোঁজ ছিল এবং পরবর্তীতে আজকে ভোররাতে বরগুনার পাথরঘাটার যে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে 2টি ট্রলার উদ্ধার করার জন্য কিন্তু কয়েকজন জেলে পাঠিয়েছে গভীর সমুদ্রে। তারা কিন্তু এই একজন জেলে অর্থাৎ সাইফুল মীর নামের এক জেলেকে কিন্তু তারা আজকে ভোররাতে কিন্তু তাকে উদ্ধার করে 7টা কি 7:30টার দিকে বরগুনার পাথরঘাটায় নিয়ে আসে তার মরদেহ। এখনও কিন্তু 4 জন জেলে এখনও নিখোঁজ রয়েছে এবং আমরা গতকালকে বিকেলের দিকেও কিন্তু সেসব নিখোঁজ পরিবারের সঙ্গেও কথা বলেছি। তারা তাদের স্বজনরা বলছে যে সেই তাদের নিখোঁজ যে জেলেরা রয়েছে তারা এখনও বেঁচে আছেন কিংবা নাকি মারা গিয়েছেন, তাদের এসব চিন্তায় কিন্তু তারা বেশ আতঙ্কিত এবং গতকালকে কিন্তু এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে বরগুনার পাথরঘাটায় যে সেসব জেলেদের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ নিয়ে আসা হচ্ছে, এমন গুজবের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি পরিবার অর্থাৎ 5টি পরিবারেই কিন্তু কবর খুঁড়ে তারা অপেক্ষা করেছিলেন এবং তারা কিন্তু মৃতদেহ দাফনের জন্য যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সম্পন্ন করে তারা লাশের জন্য অপেক্ষা করতেও আমরা দেখতে পেয়েছি এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে জেলা ট্রলার সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু উদ্ধারকারী ট্রলার কিন্তু 2টি ট্রলার পাঠানো হয়েছে এবং তারা কিন্তু উদ্ধার করছে এবং যারা উদ্ধার করেছে অর্থাৎ এই যে সাইফুল মীর নামে যে জেলেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সব উদ্ধারকারী জেলেরাও কিন্তু বলছেন যে সমুদ্র উত্তাল থাকায় কিন্তু এখন পর্যন্ত সেই ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।